নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ। আগামী 19 এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট। 20 মার্চ থেকে মনোনয়ন শুরু। আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে। প্রচার চলাকালীন নির্মল চন্দ্র রায়ের মুখে শোনা গেল এমন মন্তব্য। ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচারাভিযান। মাত্র 3 মাসে লাখপতি, জানেন কি এই সবজির নাম কি, যার এত রমরমা বাজার? এক নজরে বিশেষ প্রতিবেদন। এবার আসছে বিস্তারিত সংবাদে। লোকসভা নির্বাচনে প্রথম পর্যায়ে হবে জলপাইগুড়ির ভোট। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ভোটার 18,84,637 জন। পুরুষ ভোটার সংখ্যা প্রায় 9,57,000। মহিলা ভোটার 9,26,000। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 13 জন। আগামী 19 এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট। আগামী 20 মার্চ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 27 মার্চ, স্ক্রুটিনি 28 মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 30 মার্চ। ভোট গণনা 4 জুন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মডেল বুথ 129টি। এদিকে জলপাইগুড়ি লোকসভা 7টি বিধানসভার অন্তর্ভুক্ত। মেখলিগঞ্জে বিধানসভার মোট ভোটার সংখ্যা 2,37,006 জন। ধূপগুড়িতে ভোটার 2,68,962 জন। ময়নাগুড়িতে 2,71,797 জন। সদর বিধানসভায় মোট ভোটার সংখ্যা 2,68,036 জন। রাজগঞ্জে মোট ভোটার 2,54,000। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় মোট ভোটার সংখ্যা 3,20,354 জন। মালবাজারে 2,63,586 জন। প্রেস ব্রিফিং করছি এজ পার ইসিআই গাইডলাইন। আজকে আমাদের ইসিআই থেকে অ্যানাউন্সমেন্ট হলো কি কোথায় কোথায় কবে কবে হবে। তো আমাদের জলপাইগুড়ি যেটা সিট আছে PC3, ওর জন্য ফার্স্ট ফেজে হচ্ছে। ফার্স্ট ফেজে এখানে আমাদের নোটিফিকেশন বেরোবে 20 তারিখ 20 মার্চ। তারপরে আমাদের নমিনেশনের লাস্ট ডেট থাকবে 27 মার্চ। স্ক্রুটিনি অফ নমিনেশন হবে আমাদের 28 মার্চ। লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেচার হবে 30 মার্চ। ডেট অফ পোল আমাদের জন্য ফিক্স হলো 19th অফ এপ্রিল। আর কাউন্টিং অফ ভোটস হচ্ছে 4th অফ জুন। আমাদের এখানে পার্লামেন্টের দুটো আছে। একটা আছে আমাদের জলপাইগুড়ি কনস্টিটুয়েন্সি, যার মধ্যে 6টা আমাদের বিধানসভা আছে, এসি আছে। আর একটা মেখলিগঞ্জ আছে, যেটা আমাদের কুচবিহার থেকে আছে। আর আমাদের নাগরাকাটা যেটা এসি আছে, ওটা পার্ট অফ আলিপুরদুয়ার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি। আমাদের যে ইলেকট্রাল যেটা অবস্থা আছে, আমাদের টোটাল ইলেক্টর্স আছে কত আছে? টোটাল আছে 18 লাখ কি বলে 18,91,879, যার মধ্যে আমাদের মেল আছে 9,55,250 আর ফিমেল আছে 9,36,614, যার মধ্যে থার্ড জেন্ডার আছে 15। আমাদের ইপি রেশিও আছে 74 আর জেন্ডার রেশিও আছে 980, যেটা আমাদের স্টেট অ্যাভারেজ থেকে ভালোই আছে। হ্যাঁ, থার্ড জেন্ডার আমাদের 15 আছে, 15 আছে আমাদের। আচ্ছা, আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সার্ভিস ভোটারের সংখ্যা আছে টোটাল 4362, যার মধ্যে মেল আছে 4332 আর ফিমেল আছে 30। আমাদের পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি আর এজ অ্যাবাভ 85, যেটা আগে ছিল 80 প্লাস, এখন 85 হয়ে গেছে, যাকে আমরা অ্যাবসেন্টি ভোটার মধ্যে রাখছি। ওই সংখ্যা আছে আমাদের পিডব্লিউডি ইলেক্টর্স আছে 12,080 আর 85 প্লাস ইলেক্টর্স আছে 8,891 আমাদের জেলায়। আর এপিক নিয়ে আমাদের 100% এপিক হয়ে গেছে, ডেলিভারও হয়ে গেছে। আমাদের পোলিং স্টেশন আছে আমাদের জেলায় আছে 1925 টোটাল জেলায় আছে। আর আমাদের যে পিসি আছে ওর মধ্যে 1904 আছে। 1904 মধ্যে আমাদের আরবান আছে 178 লোকেশন, 178 লোকেশন আছে আরবান লোকেশন, রুরাল আছে 1219, টোটাল লোকেশন আছে 1397। আমাদের সেক্টর আছে 218। এছাড়া আমাদের ইভিএম রিকোয়ারমেন্ট যত আছে সাফিসিয়েন্ট আছে। আমাদের বিইউ আছে 3,488, সিইউ আছে 2787 এন্ড ভিভিপ্যাট আছে 3252। ফার্স্ট র্যান্ডমাইজেশন আমরা শর্টলি করব অ্যাজ পার ইসিআই শিডিউল আমাদের।
ভিভিপ্যাটার আমাদের will be used in all 7 assembly constituency. ইভিএম কমিশনিং আমরা করব অ্যাজ পার ডাইরেকশন আপনাকে বললাম যেটা আমাদের আসবে। আমাদের সেকেন্ড লেভেল র্যান্ডমাইজেশন হবে, ইভিএম কমিশনিং যেটা হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে হবে, যেখানে আমাদের কাউন্টিং সেন্টার হচ্ছে, প্লাস 5টা এসির জন্য আমাদের টিসিআরসি ওখানে হচ্ছে। জলপাইগুড়ির বোদাগঞ্জের ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিয়ে রবিবারের প্রচার কর্মসূচি শুরু করল লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থীরা। নির্মল চন্দ্র রায় শুরু করলেন তার প্রচার। এরপরে ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে সভা করে প্রচার সারলেন প্রার্থী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বিদায়ী সাংসদ 5 বছরে কোনো কাজ করেননি, এই ধরনের ইস্যুকে সামনে রেখে প্রচার করেন তৃণমূল। এদিকে জলপাইগুড়ি বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। প্রার্থী ঘোষণা না হওয়ায় বিজেপিকে প্রচারে খুব একটা দেখা যাচ্ছে না বলাই বাহুল্য, কিন্তু তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু হয়ে গিয়েছে। এদিন ভ্রামরী দেবী মন্দিরে পুজো দেওয়ার পর সেখানকার দলীয় কর্মীদের সঙ্গে সভার মধ্যে দিয়ে প্রচার এবং দলের নেতা কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সারেন প্রার্থী। তারপর সোজা দ্বিতীয় কর্মসূচিতে ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় পৌঁছন। সেখানে সভার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলে ধরলেন তথা ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। তিনি বলেন, জনগণ যদি জয় করিয়ে সংসদে পাঠায় তাহলে প্রথম এবং প্রধান কাজ হবে জলপাইগুড়ির সমস্যার পূর্ণ সমাধান। এরপরে রাজ্যের ইস্যু তুলে ধরা হবে। এদিন ভ্রামরী দেবী মন্দিরে পুজো সেরে প্রচার করেন তিনি। আমরা প্রত্যেকটা আমরা যে তৃণমূল কংগ্রেস যে আমরা সৈনিক রয়েছি, আমরা প্রত্যেকে প্রার্থী জলপাইগুড়ির এখানে, এবং আমরা সেভাবেই আমরা এবার লড়াইটা আমরা করব। চোখে চোখ রেখে বিজেপি যদি অবশ্যই তারা আমাদেরকে মরালটাকে ভেঙে দেওয়ার জন্য, আমাদের মানসিক যে শক্তিটা সেটাকে ভেঙে দেওয়ার জন্য ওরা এইভাবে অপবাদ দিচ্ছে, আমরা সেই অপবাদ সহ্য করবো না। আমরা তার পাল্টা আমরা জবাব দেবো, তাদের মনোবলটাকে আমরা ভেঙে দেবো। আমাদের মনোবলে আমরা উজ্জীবিত আছি, আমরা ঠিকই আছি। বিজেপি যদি চোর বলে কি বলবেন? মহাচোর, তার সপক্ষে যুক্তি আছে আমাদের। এবার ইস্যুটা আপনাদের কি থাকবে? বাংলাকে যে মানে অধিকার থেকে, আমাদের যে ন্যায্য অধিকার থেকে যে বঞ্চিত করেছে বাংলার ভোট এখানে, সেই ইস্যুতে আমরা লড়ব। আপনি নবনির্বাচিত একদিকে বিধায়ক, আবার একদিকে লোকসভা দাঁড়িয়েছেন, কি ভাবছেন এই দুই দিকে সামলাচ্ছেন? কতটা আশা করছেন? না, দুদিকে সামলানোর কিছু নেই। কাজ যদি করা যায়, আমি আমার বিধানসভার ক্ষেত্রে 6 মাসের মধ্যে আমি যা কাজ করেছি, এবং সেভাবে আমি যখন আমার সবারই আশীর্বাদ নিয়ে যদি আমাকে দিল্লি পাঠায় আর কি, সেখানেও আমি চোখে চোখ রেখে আমি জলপাইগুড়ির যে সমস্যাগুলো সেগুলো আমি আদায়ের চেষ্টা করব, এবং সেখানে আমি সে ডিবেট করব, এবং সেখানে যে সরকারই আসুন না কেন, আমার প্রথম যেটা থাকবে সেটা মানে কি বলবো, যে ইন্টারেস্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তারপরে আলাদা বাংলার স্বার্থের কথা আমি বলবো। কেন যেখানে সাংসদ কি কাজ করেনি তাহলে বলছে? জনগণ বলছে, আমি বলছি না, জনগণ বলছে আর কি। আপনি কান পাতলেই শুনবেন যে জনগণ কি বলছে, আর সেটা আমার মুখ দিয়ে না বেরোনোই ভালো। আপনি যদি সাংবাদিক হিসেবে আপনারা যান জনগণের কাছে, আপনারা শুনতে পারবেন যে এখানকার সাংসদ কি করেছেন না করেছেন। আপনাকে কি শুনতে হচ্ছে ভোট প্রচারে গিয়ে কি এখন শুনতে হচ্ছে যে উন্নয়ন করেনি? সেভাবে অনেকেই বলছেন। কি বলছেন? না, সেটা তো ওই যে বললাম যে আপনিও মানে গেলে পরে আপনি জানতে পারবেন, আমি যেটা জানতে পারছি আপনিও জানতে পারবেন, এবং এখানে যারা আছে সবাই বোধহয় জানতে পারছি। তাই কোনো উন্নয়ন করেনি সাংসদ ভারতপুরের জন্য। আজকে কি করলেন? কোথা থেকে কিভাবে শুরু? না, আজকে আমরা মায়ের পূজা, মায়ের ভ্রামরী দেবী আমাদের এখানকার, আমাদের যে দেবী, আমাদের উত্তরবঙ্গের, আমাদের যে রাজবংশী সমাজের, আমাদের সংস্কৃতি, আমাদের দেবতা, এবং এটা উত্তর পূর্ব ভারতের আর কি। এটা বললে পরে আরেক মানে কাহিনী হবে, আরেকটা আমার মানে অধ্যাপকের মতো লেকচার এখানে দিতে হবে, যে ভ্রামরী দেবীর যে তাকে যে আমরা পুজো করি কোথা থেকে এলেন। মা কালীরই আরেকটা রূপ, সেখানে শিব আছে, তার আশীর্বাদ নিয়ে সেখান থেকে আমরা এই শুভ যাত্রাটার সূচনা করেছি, এবং এটা আমাদের সেকেন্ড মিটিং। লোকসভা ভোটকে পাখির চোখ করে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে শ্রমিক কর্মচারী শিক্ষক যুক্ত আন্দোলন মঞ্চের জলপাইগুড়ি 12 জুলাই কমিটির আহ্বানে কনভেনশন অনুষ্ঠিত হলো। রবিবার শহরের বাবুপাড়ার কর্মচারী ভবনে এই কনভেনশন থেকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সাধারণ মানুষকে বঞ্চনা করেছে তার অভিযোগে প্রতিবাদ জানানো হয়। কনভেনশনে প্রধান বক্তা ছিলেন সিআইটিইউ কেন্দ্রীয় কমিটির নেতা আভাস রায়চৌধুরী। কমিটির দাবি, লোকসভা ভোটে সরকারি কর্মীরা কাজ করবেন, বিগত ভোটে সরকারি কর্মীরা আক্রান্ত হয়েছেন দুষ্কৃতীদের দ্বারা। এই দিনে কনভেনশন থেকে সরাসরি কর্মীদের সুরক্ষার দাবি তোলা হয়। এছাড়াও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, বুথ দখল করে ভোট লুট হচ্ছে, সুষ্ঠু এবং অবাধ ভোট করার দাবিও তোলা হয়। এ বিষয়ে কমিটির যুগ্ম আহ্বায়ক বাণীব্রত সাহা কি বললেন, শোনা যাক। কনভেনশনটা হচ্ছে, তার যে বিষয় সেটা হচ্ছে আসন্ন রাজনৈতিক সংগ্রাম, আমাদের দায়িত্ব ও কর্তব্য।
বিষয়ে কনভেনশন হচ্ছে। এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কমরেড আভাস রায়চৌধুরী, সিআইটিউর কেন্দ্রীয় নেতৃত্ব। মূলত কি মানে কি দাবি দেওয়া বা লোকসভা ভোট দাবি হচ্ছে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে মূলত আমরা যারা রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, আমাদের একদিকে হচ্ছে নির্বাচনে প্রশাসনিক দায়িত্ব প্রতিপালন করতে এবং গোটা রাজ্যের যে নির্বাচনী সংস্কৃতি তাতে এই নির্বাচনী কাজ করতে গিয়ে আমরা আক্রান্ত হচ্ছি। ফলে আমরা প্রশাসনের কাছে এই বিষয়টা উত্থাপন করব যে যাতে এই নির্বাচনী প্রশাসনিক দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে কর্মচারীদের যে সুরক্ষা, সেই সুরক্ষা যাতে রক্ষা করার জন্য প্রশাসন ব্যবস্থা নেয়। এক, দ্বিতীয়ত হচ্ছে রাজ্যে গণতন্ত্র ভুলণ্ঠিত এবং এখানে মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারেন না। জোর করে সমাজ বিরোধীদের দিয়ে বুথ দখল করিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার লুট করা হচ্ছে। আমরা এটাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে মানুষ যাতে অবাধে নির্বিঘ্নে তাদের যে মতামত, ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে গোটা দেশ জুড়ে যে বিভাজনের রাজনীতি চলছে এবং যে প্রতিশ্রুতি 2014-2019 সালে দেওয়া হয়েছিল বছরে 2 কোটি বেকার, সেই বেকারের কোনো ব্যবস্থা কেন্দ্রীয় সরকার গ্রহণ করেনি। কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলিকে তুলে দেওয়া হচ্ছে, বিএসএনএল রুগ্ন, তাদেরকে 5G দেওয়া হচ্ছে না, অথচ রিলায়েন্সকে 5G দেওয়া হচ্ছে। বিএসএনএলকে রুগ্ন করে দেওয়া হয়েছে, ব্যাঙ্কগুলোকে মার্জারের করার মধ্য দিয়ে রুগ্ন করে দেওয়া হচ্ছে, বিমার ক্ষেত্রেও তার শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে। ফলে সর্বত্রই আজকে আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার যে নীতি, গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার নীতি তারা গ্রহণ করেছে। এই নীতির বিরুদ্ধে যাতে জনমতকে আমাদের অন্তত কর্মচারী সমাজ, শিক্ষক যারা আছেন তাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান আমরা জানাচ্ছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরার সঙ্গেই উত্তরবঙ্গের বেকারত্ব নিয়ে প্রচার চালাবে বিজেপি। রবিবার বিকেল 5টা নাগাদ জলপাইগুড়ির বিজেপি দলীয় কার্যালয়ে লোকসভা নির্বাচন নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন ব্লকের নেতৃত্ব। এই বৈঠকে লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরির সঙ্গেই বিজেপির জলপাইগুড়ি জেলার সভাপতি বাপি গোস্বামী জানান, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর উন্নয়নের পাশাপাশি রাজ্য সরকারের ব্যর্থতা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। আজকে ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ির পূর্ণাঙ্গ জেলা কমিটির বৈঠক হলো। আমাদের সম্মানীয় জেলা পদাধিকারী, সম্মানীয় মণ্ডল সভাপতি, জেলা মোর্চা সভাপতি, বিধানসভা কনভেনার, কো কনভেনার এবং বিধানসভা ইনচার্জ, কো ইনচার্জ দেবেন। আপনারা জানেন খুব আসন্ন লোকসভা নির্বাচন হতে চলছে, তার নির্বাচন ঘোষণা নির্বাচন কমিশন করে দিয়েছে। আমরা সারা বছরই দলীয় সাংগঠনিক কাজের মধ্যে ব্যস্ত থাকি। আজকে আমাদের বৈঠক হয়ে গেল আগামী দিনে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে। তো এই সারা জেলায় আমাদের সমস্ত বড় বড় জনসভা হবে, বড় বড় র্যালি হবে। অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন, রাজ্য নেতৃত্ব আসবেন। ছোটো ছোটো হাটসভা, পথসভা, পথনাটিকা, পোস্টার, ব্যানার এবং সম্মানীয় জয়ন্তদা যে জলপাইগুড়ির জন্য যে যে উন্নয়নমূলক কাজগুলো করছেন, যে আমাদের গর্ব আমরা জয়ন্তদাকে এমপি হিসাবে পেয়েছিলাম, সেটা পুস্তিকা আকারে বাড়ি বাড়ি পৌঁছানো এবং বড় বড় হোর্ডিংয়ে সেটা দেওয়া। রেলের পরিকাঠামো, মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে জয়ন্তদার সহযোগিতায় প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের মাধ্যমে প্রায় 200 জন লোককে তার আর্থিক সাহায্য করা, বিভিন্ন যে বিষয়গুলো আছে উন্নয়নে, সেগুলো আমরা মানুষের তুলে ধরবো। কেন্দ্রীয় প্রকল্পগুলো আমরা উন্নয়নের যে মোদীজি সরকারের যে উন্নয়ন, সম্মানীয় প্রধানমন্ত্রী, সেগুলো তুলে ধরবো। এবং পশ্চিমবাংলার মমতা সরকারের যেসব ব্যর্থতা, কাটমানি, চুরি, ধান্দাবাজি, 100 দিনের টাকা লুট, আবাস যোজনার টাকা লুট, বেকারত্ব, উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে ধ্বংস করা, চা বাগান শ্রমিকদের পাট্টা না দেওয়া, তাদের পরিকাঠামো উন্নয়ন না করা, এগুলো তুলে ধরবো। আর আমাদের এবার স্লোগান, আপকি বার মোদী সরকার 400 পার। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। রবিবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায়। তবে দমকলের একটি ইঞ্জিন এসে দ্রুত আগুন আয়ত্তে আনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এদিন বিকেলবেলায় বাবুপাড়া পাঠাগারের ঠিক পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। বিষয়টি স্থানীয় মানুষের চোখে পড়ায় খবর দেওয়া হয় ওয়ার্ড কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যানকে। সৈকত আরও জানিয়েছেন, বড়সড় ঘটনাই ঘটতে পারত, কারণ ওই জায়গায় শুকনো পাতা ছড়িয়ে আছে। তাছাড়াও পুরসভার সাফাই বিভাগের অফিস এবং জলপাইগুড়ি প্রেস ক্লাব রয়েছে সেখানে। তবে দমকল কর্মীরা দ্রুতই ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। হঠাৎ খবর পেলাম যে জলপাইগুড়ি প্রেস ক্লাবের পাশে ফরিন্দর স্কুলের উল্টো দিকে আমাদের জলপাইগুড়ি পৌরসভা মানে স্যানিটারি ডিপার্টমেন্ট সংলগ্ন যে ট্রান্সফরমারটা আছে তাতে বেশ ভালো রকম আগুন ধরেছে। তা এখান থেকেও ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিল। আমি নিজেও ফায়ার ব্রিগেডকে ফোন করি এবং সাথে সাথে এখানে ছুটে আসি এবং তারপর আপনারা দেখলেন ফায়ার ব্রিগেডের যুদ্ধকালীন তৎপরতায় সে আগুনকে কন্ট্রোলে রয়েছে। ইলেকট্রিসিটি বোর্ডকেও ফোন করা হয়েছে, ওদের অবিলম্বে এসে পৌঁছানো উচিত। আমরা এখনই পৌঁছে যাবে এবং তারপর কেন আগুনটা ধরলো এটা একটা দেখা দরকার। তার কারণ হচ্ছে পাশেই স্যানিটারি ডিপার্টমেন্ট রয়েছে, একটা পাঠাগার রয়েছে এবং এখানে যদি আগুনটা যদি এই যে শুকনো পাতাগুলো লেগে যদি যেত তাহলে পৌরসভার অনেকগুলো গাড়ি আজকে ভস্মীভূত হতে পারতো, প্রেস ক্লাব ক্ষতিগ্রস্ত হতে পারতো, পাঠাগার ক্ষতিগ্রস্ত হতে পারতো, এলাকা প্রচলিত মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারতো। আমার মনে হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ট্রান্সফরমারের পর ডাম্পিং গ্রাউন্ডে আগুন, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবারের পর ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এদিনের ঘটনায় আগুনের লেলিহান শিখা অনেকটাই বেশি ছিল বলে খবর। স্থানীয় সূত্রে খবর, দুপুরবেলা হঠাৎই পুরসভার বালাপাড়ার ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা এলাকা নিমেষেই ধোঁয়ায় ঢেকে যায়। চাঞ্চল্য ছড়ায় ডাম্পিং গ্রাউন্ডের কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এদিন ডাম্পিং গ্রাউন্ডের একটি বৃহৎ অংশ জুড়ে শুকনো আবর্জনার মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ডাম্পিং গ্রাউন্ডের ইনচার্জ ফজলুল ইসলাম কি বললেন, শোনা যাক। আজকে মানে এখানে দুদিন আগে কে বা কাহারা এক সাইড দিয়ে আগুন লাগাই দিয়েছিল ডাম্পিং গ্রাউন্ডে যে গার্বেজগুলো ফেলানো হয়। এখন তো ড্রাই সিজন, আগুন লাগছে, তারপর ফায়ার ব্রিগেড আসে 2 ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আনছে এবং আগুনটাকে পুরোপুরি নিভিয়ে গেছে গতকালে। আজকে আবার দেখি এখন দিনের বেলাতে এত আগুন বেড়ে গেছে যে বাধ্য হয়ে এখন ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো। ওরা যথেষ্ট চেষ্টা চালাচ্ছে যাতে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায়। কতটা এলাকা জুড়ে এই আগুন? প্রায় আমাদের যতখানি গার্বেজ ডাম্পিং গ্রাউন্ডে যতখানি গার্বেজ ফেলানো আছে তার থেকে অর্ধেকেরও বেশি আছে আগুনে মানে ভরপুর হয়ে গেছে আর কি। এই অবস্থায় আগুন জ্বলছে। কি করে সম্ভব এরকম একটা জায়গা, একটা ফাঁকা জায়গা, এখানে আগুন লাগার? এখন মানুষ এখন কোথা থেকে কিভাবে কি কোন অ্যাঙ্গেলে কে এই কাজটা করছে এটা বলা মুশকিল, আমরাও দেখিনি। হ্যাঁ, কোনো একটা সাইড থেকে ধরছে, হয়তো কেউ লাগাই দিয়ে চলে গেছে। আর আমাদের তো কোনো আগুনের কাজ না, আর আমরা কোনো আগুনের কাজ ব্যবহারও করি না এখানে। কোন জায়গাটা হলো? এটা হচ্ছে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ড, ঠিক কি মিডিলটায়। অন্যদিকে এ বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, যে ওখান দিয়ে পথ চলতি কোনো মানুষ সিগারেট বা বিড়ি খেয়ে যদি সেটা ওখানে ফেলে তাহলে কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে অনেক শুকনো বর্জ্য থাকে, তো তার থেকে ফট করে আগুনটা ধরে যেতে পারে। যদি সেটা কোনো ভয়াবহ হচ্ছে না, কিন্তু আমার মনে হয় মানুষের সচেতন হওয়া উচিত। কারণ ডাম্পিং গ্রাউন্ডে অনেক শুকনো বর্জ্য থাকে, তার মধ্যে যদি এগুলো এই বিড়ি সিগারেটের আগুন পড়ে তার থেকে কিন্তু একটা বড় ধরনের বিপদ হলেও হতে পারে। আজকে ফায়ার ব্রিগেডের তৎপরতায় সেটা কিন্তু কন্ট্রোলে আনা গেছে।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। জলপাইগুড়ির আবেগ চিলড্রেন পার্কের কাজ পুনরায় শুরু হলো। শনিবার এই কথাই ঘোষণা করলেন জলপাইগুড়ি পুরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি। তিনি বলেন, প্রায় 40 লক্ষ টাকা ব্যয় করে এই কাজ শুরু করা হয়েছে। আপাতত নিকাশি নালার কাজ শুরু হবে, এরপর ধাপে ধাপে সব কাজ চলবে। শনিবার সৈকত চ্যাটার্জি পার্ক পরিদর্শনে আসেন। শতাধিক বছরেরও বেশি প্রাচীন চিলড্রেন পার্কের কাজ শুরু হলো। জলপাইগুড়ির আবেগ চিলড্রেন পার্কের ফের কাজ শুরু হতেই এলাকাবাসীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সৈকত চ্যাটার্জি বলেন, প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে এই কাজ শুরু করলো জলপাইগুড়ি পুরসভা। আপাতত নিকাশি নালার কাজ শুরু হচ্ছে, এরপর ধাপে ধাপে কাজ শুরু হবে এবং সেই কাজ করবে পুরসভা। এদিন দুপুরে সৈকত বাবু এই পার্কে নিজে এসে পুরো পার্ক পরিদর্শন করেন। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই পার্ক শিশুবেলায় সকলের আবেগ। দীর্ঘ সময় ধরে এই কাজ শুরু হয়নি। এর আগে কিছুটা কাজ হলেও থমকে গিয়েছে, কিন্তু ফের সেই কাজই শুরু হতে চলেছে। এদিন চিলড্রেন পার্কটি যে জমিতে রয়েছে তারা হলো জ্যামা ক্লাব। তাদেরও কিছু সদস্য এখানে উপস্থিত হয়েছিলেন। তাদের সাথেও সৈকত চ্যাটার্জি কথা বলেন। আগামী কয়েক মাসের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদী। এবং আজকে একদম একটা আমরা এসেছি চিলড্রেন পার্কে, যেটা 1917 সালে যার প্রতিষ্ঠা হয়েছে। আমাদের ছোটবেলার অনেক স্মৃতি এর সাথে যুক্ত হয়ে রয়েছে, অনেক স্মৃতি এর সাথে যুক্ত রয়েছে। স্মৃতিবিজড়িত চিলড্রেন পার্কে মোহন বোস প্রাক্তন চেয়ারম্যান কাজ শুরু করেছিলেন, তারপরে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় কাজ হয়নি। আমরা প্রথমেই আজকে এখানে ড্রেনটা করছি 40,31,274 টাকা খরচা করে টেন্ডারের মাধ্যমে, এবং সেই ড্রেনের কাজ আজকে থেকে শুরু হয়ে গেল। এবং এই এখানে ক্রস সেকশন ড্রেনটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে গেট তৈরি করা, এই কাফেটেরিয়াটাকে চালু করা, এবং তারপর বিভিন্ন যে মাঠের সমস্ত মাঠটা আমরা পরিষ্কার করে ফেলবো এবং গ্রিনারিসকে এই সবুজায়নকে বাঁচিয়ে রেখে আমরা কিন্তু সেই চিলড্রেন পার্কে আর উন্নত মানের চিলড্রেন পার্ক হিসাবে আগামী 1 বছরের মধ্যে জলপাইগুড়িবাসীকে উপহার দেবো। তার কাজ আজকে থেকে, তার শুভযাত্রা আজকে থেকে শুরু। আগে যে সমস্ত কাজ হয়েছিল, এই যে অনেক খেলনা বা অনেক কিছু, সেগুলো নষ্ট হয়ে যেগুলো নষ্ট হয়ে গেছে তার জায়গায় রিপ্লেসমেন্ট হবে, এবং যে খেলনাগুলো এখনও ঠিক আছে, ওই ঘরের মধ্যে অনেক খেলনা আছে। এই যে কাফেটেরিয়াটা আপনারা দেখছেন, এবং এখানে একটা সুন্দর কাফেটেরিয়া আমরা চালু করব। এবং এই চিলড্রেন পার্কটাকে জলপাইগুড়ি শুধু নয়, উত্তরবঙ্গের অন্যতম দৃষ্টিনন্দন পার্ক আগামী 1 বছরের মধ্যে আমরা জলপাইগুড়ি পৌরসভা এটাকে। অমিত বণিকের রিপোর্ট। এই সবজি চাষ করলে মাত্র 3 মাসেই হতে পারেন লাখপতি। জানেন কি এই সবজি যার এত রমরমা বাজার? ফসল চাষে ক্ষতির সম্মুখীন, বাজারে মন্দা, ফসলের দাম কমে যাওয়া ইত্যাদি কৃষকদের নানা সমস্যার কথা সংবাদ শিরোনামে উঠে আসে হামেশা। তবে এতদিনে মুখে হাসি ফুটেছে কৃষকদের। জলপাইগুড়ি বাজারে চড়া দামে বিকোচ্ছে টমেটো, আর যাতে বেজায় খুশি চাষিরা। কথায় বলে আশায় বাঁচে চাষা, সেই নীতি কথাই এখন বাস্তবায়িত। এই সবজি চাষ করে অল্প দিনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে টমেটো। বহু বছর পর টমেটোর দাম অগ্নিমূল্য। পাইকারি মূল্য যাচ্ছে কেজি প্রতি 25 থেকে 30 টাকা কিলোতে। 1 বিঘা জমিতে সঠিকভাবে টমেটো চাষ করলে 1,20,000 টাকা পর্যন্ত আয় হতে পারে। শুধু তাই নয়, জৈব পদার্থ ব্যবহার করলে টমেটোতে বেশ ভালো ফলন দেয়। প্রত্যেকটি গাছ থেকে প্রায় 10 কেজির মতো ফলন মেলে। এত লাভজনক চাষ দেখে টমেটো চাষের দিকেই এখন ঝুঁকছেন জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক এবং হলদিবাড়ির কৃষকদের একাংশ। টমেটো বাজারে নিয়ে গেলে হাসি মুখে বাড়ি ফিরছেন কৃষকরা।
ভালো পরিমাণে টমেটো চাষ করতে আপনাকে জৈব সার ব্যবহার করতেই হবে, সঠিকভাবে গাছের পরিচর্যা করতে হবে। টমেটো চাষ শুকনো আবহাওয়ায় হলে পর্যাপ্ত জলসেচের প্রয়োজন। পাশাপাশি চারা লাগানো 15 এবং 35 দিন পর সেই চারাকে পোকার হাত থেকে বাঁচাতে সমান ভাগে ভাগ করে ইউরিয়া, পটাশ সার দেওয়া। ব্যাস, এইবারে সুন্দরভাবে এভাবে পরিচর্যা করলেই ভালো ফলন অনিবার্য। টমেটোর দাম তো 25, 30, 35ও গেছে ওদিন মার্কেটে। 35 টাকা কিলো ধরে পাইকারি? 35 টাকা কিলো ধরে। তাহলে কি টমেটো চাষ করে এবার কি খুশি? হাসি ফুটছে, কিন্তু ফলন একটু কম আছে এবার আর কি। ফলনটা কম। তো এই কি প্রথম এত দাম উঠল টমেটো? হ্যাঁ, দেখা যায় তো এই বছরে বেশি দামটা আর কি। এই সিজনের মধ্যে এই দাম হয় না। তাও এত দাম। মানে কৃষকদের মুখে এক কথা হাসি পড়ছে। আপনার মুখে খুশি তো এত কম টমেটো দাম পাওয়াতে? টমেটো তো এবছর মোটামুটি 25 টাকা 30 টাকা যাচ্ছে মার্কেটে আর কি। ভালোটা 30 টাকা, একটু নর্মাল হলে 25 টাকা, 26 টাকা, 27 টাকা এরকম মার্কেট যাচ্ছে। এক বিঘা জমিতে চাষ করলে কেমন লাভ হচ্ছে? এবার যা মার্কেট আছে, 1 বিঘা জমি চাষ করলে মোটামুটি ভালোই লাভ হবে। ধরেন 1 বিঘাতে যদি 25-30 হাজার টাকা খরচা হয় আপনার, তাও যদি 1 লাখ টাকা বিক্রি হয় তাহলে 70-80 হাজার টাকা লাভ থাকতেছে এক বিঘাতে। কিন্তু এই মার্কেট যদি থাকে, যদি মার্কেটের দাম কমে যায় তাহলে তো আর এই লাভটা হবে না চাষিদের। কৃষকদের এবছর কি টমেটো চাষ করে মুখে হাসি ফুটছে বলা যায়? হ্যাঁ, আশা করা যায় যারা করছে আর কি, যে সমস্ত চাষিরা করছে এবার হয়তো আগামীতে 10 বিঘা করছিল এবার 2 বিঘা কমাই দিছে, এরা করছে, একটু হলো হাসি আছে আর কি মুখে। হ্যাঁ, আশার আলো দেখতেছে তারা, ঠিক আছে, টমেটো চাষ করে, যে না এবার এই দাম থাকলে কৃষি করার একটা আনন্দ থাকে, একটা মনে আনন্দ জাগে যে না কৃষিটা করি, যেহেতু মার্কেটে দাম আছে। আপনি কত বিঘা করেছেন? আমি এইটুকুই, মোটামুটি কি হবে এখানে, ধরেন আধা বিঘা, 1 বিঘা হবে না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আলু সংরক্ষণ করতে এখন গ্রাম বাংলায় হুলুস্থুলু। একদিকে যেমন জমি থেকে আলু তোলার কাজ শুরু হয়েছে, অন্যদিকে জমিতেই আলুর বস্তা ট্রাকে লোড করে হিমঘরে নিয়ে যাওয়ার কাজ চলছে জোর কদমে। জলপাইগুড়ির হিমঘরগুলিতে এখন থেকে শুরু হয়েছে গাড়ির লম্বা লাইন। এদিন জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শোভারহাট যাওয়ার রাস্তার ধারে হিমঘরের সামনে দেখা গেল সেই দৃশ্য। আলু বোঝাই ট্রাকগুলি ঘন্টার পর ঘন্টা রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। গাড়ির চালক সূত্রে খবর, গাড়ি আনলোড করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে রাস্তায় গাড়ির লম্বা লাইন। যে আজকে দেখছি যে এখানে হিমঘরের সামনে লম্বা লাইন রাস্তায় আলু, কবে আলু নিয়ে আসছেন এই গাড়ি, আর কিভাবে গাড়ি যাচ্ছে? আজকে সকালবেলা আলু নিয়ে আসছি। আজকে যে প্রথম দিন এত বড় লাইন হয়ে যাবে আমরা বুঝতে পারি নাই, এখনো লাইনেই আছি আমরা। তো এই যে আলু আজকে থেকে আনা শুরু হয়েছে আপনাদের, মানে এমনি কি মানে কতক্ষণ সময় লাগতেছে একটা গাড়ি আনলোড করতে? একটা গাড়ি আনলোড করতে না হলে প্রায় ঘন্টা 2 লাগতেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিশিষ্ট খেলোয়াড় হিরু বা মনোজিৎ রায়ের স্মৃতি স্মরণে একদিনের প্রদর্শনী ম্যাচ হয়ে গেল। রবিবার জেওয়াইএমএ ক্লাব ময়দানে প্রদর্শনী ম্যাচ হয়ে যায়। আরএসএ বনাম এসপি রায় মেমোরিয়াল কোচিং ক্যাম্পের মধ্যে এই দিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এসপি রায় মেমোরিয়াল কোচিং ক্যাম্প এবং রায় পরিবারের যৌথ উদ্যোগে হয় এই খেলা। মূলত হিরু রায়ের স্মৃতি স্মরণে এই প্রদর্শনী ম্যাচ হয়ে গেল। রায় পরিবার এবং এসপি রায় মেমোরিয়াল কোচিং ক্যাম্পের যৌথ উদ্যোগে একদিনের খেলায় রীতিমতো জমজমাট হয়ে ওঠে ময়দান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এবং পুরনো দিনের দিকপাল খেলোয়াড়রা। পরে প্রত্যেককে সংবর্ধনা দেওয়া হয়। আজকে এটা আমাদের এখানে হিরু রায় বলে যাকে সবাই চিনত, মনোজিৎ রায় ক্যাম্পের পৃষ্ঠপোষক ছিলেন উনি, এবং ওনার হাত দিয়ে অনেক প্লেয়ার এখানে তৈরি হয়েছে। সেটা উনি নাট্য জগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তার স্মৃতির কথা মাথায় রেখে আজকে আমাদের রায় পরিবারের পক্ষ থেকে এবং যৌথভাবে এসপি রায় মেমোরিয়াল ক্যাম্পের পক্ষ থেকে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। সেখানে 2টি ক্যাম্প বাচ্চার, এসপি রায় কোচিং ক্যাম্প এবং আরএসএ কোচিং ক্যাম্প একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, এবং জেওয়াইএমএ ক্লাবের মাঠে খেলা হচ্ছে, এবং জেওয়াইএমএ ক্লাবের কর্মকর্তারা, তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ। আগামী 19 এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট। 20 মার্চ থেকে মনোনয়ন শুরু। আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে। প্রচার চলাকালীন নির্মল চন্দ্র রায়ের মুখে শোনা গেল এমন মন্তব্য। ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচারাভিযান। মাত্র 3 মাসে লাখপতি, জানেন কি এই সবজির নাম কি, যার এত রমরমা বাজার? এক নজরে বিশেষ প্রতিবেদন। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।